তো ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 6:56, স্পিডের কাঁটা বলছে 80, আর মাইলেজের কাঁটা বলছে 29 থেকে 30। প্রত্যেক আলাদা করে গালাগালি দিচ্ছে, তুমি ওখানে গিয়ে দোলনা দুলছো। 2 মিনিট মোটে হয়নি। ফুললি কভার্ড হেলমেট বলে বেঁচে যাচ্ছি, নাহলে যেভাবে ধুলো উঠছে এক একটা গাড়িতে, একদম পারফেক্ট টাইমিং। ডান দিকে নদী, বাঁ দিকে ট্রেনটা আমাদের সাথেই এগোচ্ছে। এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে আবার একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি, আর এই জার্নিটা বেশ বড়, প্রায় 9 দিনের প্ল্যান আমাদের। সকাল এখন 6:30, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দিল্লি রোডে। প্ল্যান হচ্ছে এখান থেকে ধরবো মগরা ফ্লাইওভার। সামনে ওই বাইকটা হচ্ছে শ্রীরূপের, ওই যে ওই ছেলেটা, এমন একটা ছেলে দিনের বেলা নাকি চা খায় না। চা খেয়ে এসছিস? আচ্ছা। এদিকে রয়েছে রিনা, এরও অনেক আলাদা গল্প আছে বলছি। এখানে আনতে আনতে কি অ্যাডভেঞ্চার হয়েছে। আর নতুন মেম্বার ঋষভ, নামটা ঠিক বলেছি তো? একদম ওকে। তো 3টে গাড়ি যাচ্ছে আমাদের। ওখানে রয়েছে একটা মেটিয়া 350, আমার স্পিড 400, আর এখানে হচ্ছে একটা ভিস্টম 250। সকালে উঠে গেছি 3টের সময়, প্ল্যান ছিল 4টের সময় বেরোবো। তারপর শ্রীরূপ হঠাৎ করে জানালো ওর বাড়িতে নাকি কারেন্ট চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম তোর গাড়ি কি কারেন্টে চলে নাকি ইলেকট্রিক গাড়ি নিয়ে যাচ্ছিস কিনা। জানি না কি বুঝলো না বুঝলো, এসে আবার আমাকে বলছে নাকি সবাইকে তুলে দিতে হচ্ছে, সবার জন্য লেট হচ্ছে। তারপরে জিজ্ঞেস করলাম ও কটায় উঠেছে। ঋষভ উঠেছে 3:30-র সময়। বেরিয়েছিস তোরা কটা থেকে বলতো? কটায় বেরিয়েছিস তোরা বাড়ি থেকে? 5:30। তাহলে ঢপ মারছিলি কেন আমার জন্য লেট হয়েছে? আর ও এখন ট্যাঙ্ক ব্যাগের এখনো স্ট্র্যাপ ফ্যাপ বাজছে। তো প্ল্যান হচ্ছে আজকে আমাদের মেঘালয়ের দেখা থেকে আজকে আমরা পৌঁছাবো কলকাতা থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি ঢুকবো না। আর প্ল্যানটাও পুরো অন্য রকমের, পুরো প্ল্যানটা করেছে শ্রীরূপ। যদি ভালো হয় একটা নতুন রুট পাবেন, যদি খারাপ হয় বুঝে যাবেন এই রুটে কেন যেতে নেই, দুদিকেই প্রফিট। আচ্ছা, স্টোরিটা আবার স্টার্ট করছি একদম বাড়ি থেকে, যেখানে আমরা জার্নি স্টার্ট করেছি। প্রথমে তো অলওয়েজ আমরা যে গাছতলা পেট্রোল পাম্পে ওখান থেকে ফিউলিং করি, তারপর কন্টিনিউ করি। তার মাঝখানে কয়েকটা অ্যাডভেঞ্চার হয়েছে একে বাড়ি থেকে পিক করতে গিয়ে। রিনা আমাদের ট্রিপে জয়েন করছে লাস্ট ট্রিপ থেকে, অর্থাৎ পুরুলিয়া থেকে। তো পুরুলিয়াতে অলরেডি দেখেছেন ওকে বাড়ি থেকে তুলতে গিয়ে ওর মা লিটারালি কান্নাকাটি করছে। অস্বীকার করার নেই, বাইকে ট্রাভেল করা একটু রিস্কি, অ্যান্ড স্পেশালি যখন কিছু নতুন মেম্বারদের সাথে সাডেনলি মেয়ে জয়েন করে ফেলে একটু চাপ হয়। তো অলরেডি কান্নাকাটি শোরগোল লেগে গেছিল। আমি মাঝখানে ভাবলাম আমি যখন পিক করতে গেলাম আমাকে কিডন্যাপার ভাবছি কিনা, ওটা নিয়ে খুব ভেবেছিলাম। তো এইবার আর ওই জন্য ওখানে ক্যামেরা অনই করিনি। আমরা এখানে নিয়েছি 2টো স্যাডেল ব্যাগ। একটা ব্যাগ ওকে আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম, বাড়ি থেকে নিজের লাগেজ নিয়ে নিয়েছে। আরেকটা ব্যাগে আমার নিজের লাগেজ নিয়েছি। এখানে কিছু কমন জিনিসপত্র আছে আমাদের, প্লাস গাড়ির রিপেয়ারিং কিট, এই জিনিসগুলো মেনলি আছে। আর এইটা হচ্ছে শুধু আমাদের স্ন্যাক্স, ভুল করে আমাকে স্ন্যাক্স নিতে বলে ফেলেছি। ও এখানে আরেকটা ব্যাগ রয়েছে, এটার মধ্যে আমার ক্যামেরা রয়েছে। আর গাড়ির সেট আপটা একটু দেখাই। এখানে ফোনটাকে মাউন্ট করেছে, আগে এখানে ছিল, এদিকে শিফট করেছি, কারণ হচ্ছে এদিকে সুইচটা লাগাতে হয়েছে। এটা হচ্ছে আমার নতুন 60 ওয়াটের এই যে লাইট। এটা থ্রোটাই আজকে দেখাতে গেলাম, কিন্তু তখন আমার গোপ্রোটা ধোকা দিয়ে দিল। আবার দাঁড়িয়ে ব্যাটারি খুলতে খুলতে দিন হয়ে গেল, এটা থ্রোটা দেখাতে পারলাম না। বাট ঠিক আছে, ট্রিপ অনেক বড়, অনেক সময় আছে। তো চলুন এখান থেকে কন্টিনিউ করি। 6:30 অলরেডি বাজে, জানি না কটায় গিয়ে পৌঁছাবো, যাও দেখা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, অ্যাজ ইউজুয়াল যাত্রা শুরু করছি গাছতলা পেট্রোল পাম্প থেকে। চেনাপরিচিত রাজুদা, দেখা যাক ফিউয়েল কতটা লাগে। এখন আপাতত ফুল ট্যাঙ্ক করে নেবো। এনাফ। তো দিনের প্রথম ফিউয়েলিং হচ্ছে 804 টাকা 38 পয়সা, 7.66 লিটার্স। পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ, অ্যান্ড বাদিকটা এখন পুরো গার্ড হয়ে গেছে, নদী দেখা যায় না। আর আজকে জানি না সকালবেলা তো জ্যাম কেন। সময় এখন হচ্ছে 5:26। বাড়ি থেকে বেরিয়েছি 5:10। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল 4টের সময় বেরোনোর, কিন্তু তারপরে শ্রীরূপ জানালো ওর বাড়িতে কারেন্ট চলে গেছে। তোর একটু সময় লাগলো। আমি জিজ্ঞেস করলাম জানাবি কখন বেরোতে হবে, তো সেই হিসাবে বেরোলাম 5:10। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে এখন সোজা গিয়ে যাবো। তারপর একটা ডাইভারশন আছে, ওটা নিয়ে ধরবো দিল্লি রোড, ওখান থেকে মগরা ফ্লাইওভার। আমি অ্যাকচুয়ালি শ্রীরূপকে বলেছিলাম যে নতুন যে কল্যাণী হাইওয়েটা হয়েছে সেটা ধরি, সামহাও ও রাজি হলো না। বললাম ঠিক আছে চলো, এখানেই বা প্রবলেম কি। তো বুঝতে পারছেন প্রিটি এক্সাইটেড, একটা নতুন ট্রিপ শুরু হয়ে গেছে। আগে আপনাদের বলেছিলাম যে ব্যাক টু ব্যাক ট্রিপ আসছে, সেই মতোই এখন অব্দি চলছে। প্ল্যানের কোনো রকমে এদিক ওদিক হয়নি।
প্রথমে আমরা গেছিলাম মন্দারমণি, সেখান থেকে পুরো প্ল্যানের সূত্রপাত হলো। একদম ছোট রাইড দিয়ে স্টার্ট করেছিলাম, তারপরে গেলাম পুরুলিয়া সেমি রাইড, এইবার একটা বড় রাইডে চলেছি, লেটস গো মেঘালয়া। তো রাস্তা যেতে যেতে এবার আপনাদের বলবো কোথায় কোথায় যাব, কি কি প্ল্যান। টু বি অনেস্ট, প্ল্যানটা গতানুগতিক প্ল্যানের থেকে একদমই আলাদা করেছি। জানি না হিট করবে কি ফ্লপ করবে, বাট স্টে টিউনড, দেখতে থাকুন। এখন অব্দি রাস্তায় খুব একটা প্রবলেম হয়নি, শুধু মাঝখানে একবার আমি এই যে নতুন লাইটটা লাগিয়েছি সেটাকে জ্বালিয়ে দেখাতে গেছিলাম, দেখলাম গোপ্রো কাজ করছে না অ্যাজ ইউজুয়াল, একদম রাইট মোমেন্টে ধোকা দিয়ে দিল। যতক্ষণ রেকর্ড করার জন্য ওটাকে রিস্টার্ট করলাম ততক্ষণে মোটামুটি দিনের আলো ফুটে গেছে, তো লাইটের থ্রোটা আর বোঝা যাবে না। যাক, রাস্তায় আজকে রাত হবে, কালকে পুরো জার্নি আছে, দেখাবো এই যে লাইটটা কিরকম পারফর্ম করছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। আচ্ছা, এখান থেকে আমরা দিল্লি রোড ধরে নিচ্ছি। প্রথমে আমরা পৌঁছাবো মগরা ফ্লাইওভার। সুরূপকে কল করলাম কিন্তু ফোন তুলছে না, তো এক্স্যাক্টলি কোথায় মিট করবে সেটা তো জানায়নি। বর্ধমান 100 কিলোমিটার, মগরা 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। এই দিল্লি রোডে কিছুক্ষণ কন্টিনিউ করার পরে একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি আর বাকিদের জন্য অপেক্ষা করছিলাম। একটা চা অর্ডার করলাম, মোটামুটি 15 মিনিট পরে বাকিরা এসে পৌঁছালো। ভিডিওটা এখান থেকেই শুরু করেছিলাম। 3 নম্বর চা খেয়ে আমরা এখান থেকে রাইড আবার কন্টিনিউ করলাম। এদিকে সূর্য উঠে গেছে আর এইদিকে একটা কুয়াশার পাতলা চাদর রয়েছে, আর সেই চাদর চিরেই আমরা বেরিয়ে চলেছি। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 6:56, স্পিডের কাঁটা বলছে 80, আর মাইলেজের কাঁটা বলছে 29 থেকে 30। পৌঁছে গেছি মগরা ফ্লাইওভার। ডান দিকে চলে যাচ্ছে মগরার রাস্তা, সোজা চলে যাচ্ছে কল্যাণী, আর এই রাস্তার টার্নিংটা মারাত্মক সুন্দর। এইবার সূর্যটা পুরো মুখের উপরে পড়বে, বাট ভালো লাগছে এখন অব্দি। আর সূর্যের অতটা তেজ নেই যেটা মানে খুব চোখে লাগবে সেরকম। কালনা 37 কিলোমিটার, নবদ্বীপ 63, কাটোয়া 97 কিলোমিটার। আমি একবার দাঁড়াতে বললাম, অ্যাকচুয়ালি ওর যে ব্যাগটা বাঁধা রয়েছে ওটা ডান দিকে পুরো হেলে পড়ছিল, তো বেটার ভালোভাবে একটু বেঁধে নেওয়া, কারণ ব্যালেন্সটা খুব জরুরি। স্পেশালি আমরা যে স্পিডে চালাচ্ছি 80, 110, সেখানে গাড়ি আনস্টেবল হলে প্রবলেম। বলছি, যখন তুই চালাচ্ছিস না, ধর ওকে তুই টেল করছিস, তো একই লাইনে থাকিস না, একটু চেষ্টা কর জিগজ্যাগ থাকার। সাডেন যদি ও ব্রেক করে না, তুই সামলাতে পারবি না, তাহলে অলওয়েজ জিগজ্যাগ থাকবি, সেম লাইনে থাকবি না কখনো। একটা জিনিস বলিনি, ঋষভের এটা ফার্স্ট এতটা লং রাইড। এর আগেও চালিয়েছে গাড়ি বাইক রেন্ট করে, কোথায় না মানালিতে, না মানালিতে চালিয়েছে, আরো কয়েকটা জায়গা শুনলাম, কিন্তু নিজের গাড়িটাও চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। এইখানে আমাদের ফার্স্ট জয়েন করছে, মানে ইভেন সব থেকে বড় ট্রিপ এটাই হতে চলেছে ওর। এই সেই পেট্রোল পাম্প, আমার অনেকগুলো ভয়াবহ স্মৃতির সাক্ষী হয়ে থাকবে এই পেট্রোল পাম্প। আজকে আমি জানি না কেন বেরোনোর পর থেকে প্রচন্ড পুরনো মেমোরিজ গুলো ফিরে আসছে, যখন থেকে রাইড স্টার্ট করেছি। সালটা ছিল সম্ভবত 2022 আর মাসটা ছিল মে মাস। ওটা ছিল আমার লাইফের ফার্স্ট এত বড় একটা রাইড নর্থ বেঙ্গলের দিকে, আর এমন বৃষ্টি হয়েছিল অবস্থা খারাপ করে দিয়েছিল। সেদিন কিন্তু এই পেট্রোল পাম্পেই শেল্টার নিয়েছিলাম। আর একটু হলে রেলওয়ের গেটটা পড়ে যাচ্ছিল। এখন রয়েছে আমরা কালনা কৃষক বাজার। রাইড এখন অব্দি দারুণ হচ্ছে, রোড কন্ডিশনস খুব ভালো, রাস্তা খুব ভালো পেয়েছি, জ্যাম সেরকম পাইনি, তো দারুণ। বাকি সুরূপের সাথে তো আমি রাইড করেছি, ও খুব ভালো স্পিড মেনটেন করে, বাট হ্যাঁ যেখানটায় দরকার সেইখানে, সব জায়গায় না। ঋষভকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, বাট হি ইজ অলসো ডুইং এ রিয়েলি গুড জব। কাটোয়া 57 কিলোমিটার, কৃষ্ণনগর আরো 33 কিলোমিটার, আর কালনা হচ্ছে বাম্পার ময়, চারিদিকে শুধু বাম্পার। যখন একটু স্পিড তুলছি আবার 2 মিনিট কি বলছি 30 সেকেন্ড গেলে 3টে বড় বড় বাম্পার, আবার স্পিড তুলছি আবার 3টে বাম্পার। নবদ্বীপ এখান থেকে আর 19 কিলোমিটার, তো নবদ্বীপ এন্টার করব গৌরাঙ্গ সেতু দিয়ে। আশা করছি সেই সময়টা একটু জ্যাম পাবো, তারপরে যে হাইওয়েটা শুরু হবে, আসল গল্প তো এখান থেকে শুরু হবে। এই যে বলতে না বলতে সবে স্পিডটা তুললাম, আর বাম্পার। আর তাও এখানে একটাই ছিল, বাকি একটু আগে তো পরপর 3টে-4টে করে বাম্পার ছিল। যাক, ট্রেনটা এসছে তাহলে।
ছাড়বে নাকি আরো গাড়ি আছে? ইয়েস, যা বাবা, একটা পুলিশের গাড়ি একদম টান দিক চেপে ঢুকিয়ে দিয়েছে। মানে হয় এরা নাকি ডিসিপ্লিন মেনটেন করবে। এখন পেরোচ্ছি নন্দাই সেতু। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। সে ছোটবেলা যখন প্রথম প্রথম পেন্টিং করতে শিখি, একটা নদী, তার পাশে নৌকোগুলো যেভাবে আঁকতাম একদম যেন সেরকম। কারণ আমি কতটা ভালো আঁকতাম জানি না, বাট রেফারেন্স হিসাবে যেগুলোকে দেখতাম সেগুলো ডিটো এরকমই হতো। তো সেই রাস্তাটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। রাইট টার্ন নিয়ে নিলাম, 2 কিলোমিটার গেলে নবদ্বীপ, আর ওই 8-10 কিলোমিটার গেলে কৃষ্ণনগর স্টার্ট হয়ে যাবে। কি হলো, দাঁড়ালো কেন? কিন্তু তোর পলিউশন করানো ছিল না? ভাইব্রেশনটা বেশি হচ্ছিল, তোমার ফিল করো। ভাইব্রেশন বেশি হচ্ছিল মানে? ল্যাম্বডা, একটা ল্যাম্বডা ভ্যালু থাকে, এই ল্যাম্বডা ভ্যালুটা বেশি চলে এসছে। আচ্ছা, 1.003 অব্দি হচ্ছে এলিজেবল। 1.003 বললি? ওকে, আমার এটা 1.4 চলে এসছে। দেখ এখানে করিয়ে নে, কারণ নর্থ ইস্ট তো। এখন পেরোচ্ছি গৌরাঙ্গ সেতু। প্রত্যেকবার এখানে বড্ড জ্যাম ফেস করি, আজকে দেখছি বেশ ফাঁকা আছে। জানি না এত কপাল ভালো কি করে হলো। জয় গৌরাঙ্গ। তো এবার এন্টার করছি নবদ্বীপ। শীতকাল যেহেতু নদীতে জল বেশ কম দেখছি। উফ, বাপরে বাপ, এক গাদা বাম্পার, তার মধ্যে জ্যাম, তার মধ্যে প্রত্যেকটা গাড়ি ডান দিকে চেপে আসছে, এই জানি না কেন বাদিকে চেপে যাচ্ছে। ফাইনালি এবার হাইওয়েটা ধরেছি। দিস ইজ NH12। নাও টাইম কভার করতে হবে, লেটস গো। আরেকটা কথা বলে রাখি, বাকি দুজন অনেকটাই এগিয়ে গেছে, তার কারণ হচ্ছে গোপ্রোটা আবার প্রবলেম করছিল, তো অন হচ্ছিল না। তো দাঁড়িয়ে ঠিক করলাম, আমি বললাম তোরা দাঁড়াস না, তোরা বেরিয়ে যা, ফালতু বারবার দাঁড়িয়ে লাভ নেই, আমি ক্যাচ আপ করে নিচ্ছি। ডালখোলা দেখাচ্ছে আর 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার। সময় এখন এক্সাক্ট 10টা, আর আমরা দাঁড়িয়েছি সোমনাথ হোটেল অ্যান্ড ক্যাফের পাশে। এটা হচ্ছে বেথুয়া ডাহারির কাছে। এখান থেকে আরেকটু এগোলি বেথুয়া ডাহারির জঙ্গলটা শুরু হবে। এই নিয়ে 3বার দাঁড়ালাম আজকে। একবার দাঁড়ালাম দিল্লি রোডে উঠেই ওদের জন্য যখন অপেক্ষা করছিলাম, সেকেন্ড টাইম দাঁড়ালাম যখন ওর ব্যাগ পড়ে যাচ্ছিল, ও না 4বার হয়ে গেল। থার্ড দাঁড়ালাম হচ্ছে ও হঠাৎ করে পলিউশন করাতে দাঁড়িয়ে বললো। হাসিস না, কি কি দেখা বাকি। আর ফোর্থ, এখন ব্রেকফাস্ট করব। সকাল 10টা বাজে, 200 কিলোমিটার এখনো কভার করিনি, ওই 200 কিলোমিটারের কাছাকাছি হয়েছে। তো এখন অনেক কভার করা বাকি, প্রচন্ড ডিলে হয়েছে। বাকি বাইকের আজকে পারফরমেন্সটা আলাদা লেভেলে হচ্ছে, কারণ অনেকটা লাগেজ রয়েছে, যে কারণে পিছনে সাসপেনশনটা দারুণ কাজ করছে। 110-120 কোনো ব্যাপারই না, কিন্তু হ্যাঁ মাঝখানে প্রচন্ড জ্যাম পেয়েছি। আশা করছি এইখান থেকে অনেকটা টাইম কভার হয়ে যাবে, কারণ এখানে রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন মাখন, আর এই লোকেশনটা খুব সুন্দর। ওই পাটটা পুরো সর্ষে ক্ষেত। খাবারে জিজ্ঞেস করলাম কি কি আছে, তো বললো রুটি, তার সাথে ফুলকপি আলুর সবজি আর ডিম। এই শ্রীরূপটা আজকে কি করবে বুঝতেও পারছি না। একবার পলিউশন করতে দাঁড়িয়ে পড়লো, এখন আবার গ্লাভস চেঞ্জ করছে, উইন্টার গ্লাভস আলাদা, নর্মাল গ্লাভস আলাদা। ওফ বাপরে বাপ, কত কি করে যাচ্ছে। তখন দিয়ে শুধু লাগেজই ঘেটে যাচ্ছে। খাবারটা খা। চলে এসছে খাবার, রুটি, তার সাথে হচ্ছে ফুলকপি আলু সবজি। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। মেন অ্যাট্রাকশন হচ্ছে এখন ডিমের পোচ। আর কোথায় ফুলকপিটা দেখে ভালো চিকেন ভর্তা হবে। আমিও প্রথমে ভাবছিলাম, ভেবেছিলাম ইঁচড়ের সবজি বোধহয়। আর এই দিকটা দেখাই, দারুণ লাগছে এদিকটা। প্রত্যেক আলাদা করে গালাগালি দিচ্ছে। তুমি ওখানে গিয়ে দোলনা দুলছো? 2 মিনিট মোটে হয়নি, আলাদা সব পাবলিক, সবাইকে ঘেটে বেড়াচ্ছি আমি। আজকে বেরোবার সময় মা উঠে পড়েছিল। বাড়ি থেকে ব্লগটা করিনি, জানেনি বাবা অসুস্থ, তো সেই কারণে বাড়ি থেকে খুব একটা ব্লগ করি না, কারণ মা উঠে যায় সেটা নিয়ে চিন্তা করে। চোখে চশমা টশমা নাই। গুড মর্নিং, ওটাই দেখাচ্ছি। টাটা টাটা। বাই বাই।
বাই। তো বেরোবার সময় দেখলাম নিজে থেকে উঠে গেছে আজকে, তারপরে বলছে যে কেন যে বাইক এত কষ্ট করে যাস। এটা কি করে বোঝাবো? এরকম একটা ভিউ, যখন খুশি যেরকম খুশি জায়গায় দাঁড়িয়ে পড়া, নিজের ইচ্ছে মতো খাবার খাওয়া, এই ফ্রিডমটা বাইক রাইড ছাড়া আসে না। কারেও হয়। তোমার চামচ লাগবে? না না, এবার খাবারে কনসেন্ট্রেট করি, বাহার মে যায় দুনিয়া। ঋষভের পায়ে একটা 2nd ডিগ্রি বার্ন আছে, এটা তখন দেখিনি, তো জুতোয় লেগে এখন লাগছে। খাওয়া দাওয়া আমাদের ডান। বিল কত হলো? 450। পাঠিয়ে খাওয়া দাওয়া করেছি, প্রত্যেকে 4-5টা করে রুটি খেয়ে নিয়েছি, হাফ বয়েলড এগ ছিল, তার সাথে পোচ ছিল, তো 6-7টা ডিম 4 জন মিলে খেয়ে নিচ্ছি। 6-7টা না 8টা হবে বোধহয়, কারণ প্রত্যেকে তো মিনিমাম 2টো করে খেয়েছি। তো ভালো করে খেয়ে নিলাম যাতে আর এখন লাঞ্চের জন্য না দাঁড়াতে হয়। এবার এই রাস্তাটাতে টাইমটা কভার করতে হবে, না হলে কপালে দুঃখ আছে। মোটামুটি প্যাকড, এখন এই জাস্ট ফার্স্ট এড কিটটা বের করেছিলাম, ওটাকে ব্যাগে দিয়ে এবার বেরিয়ে যাবো। চল এবার প্যাক করি। এখন পেরোচ্ছি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। দিনের এটা 2nd ফিউলিং, এখন ভরালাম 673 টাকা 45 পয়সার, 5.92 লিটার্স। তার আগে 150 টাকার আরো ভরেছি, মানে অলমোস্ট ওই 7 লিটারের কাছে, কি বলছি 7.5 লিটারের কাছে। 823 টাকা 45 পয়সা টোটাল। অ্যাকচুয়ালি XP 95 আছে, ওটা তখন দেখিনি, তো আগে 150 টাকার ভরা হয়ে গেছিল, তারপর আবার XP 95 ভরালাম। এখন ক্রস করছি পলাশী ওয়ার মেমোরিয়াল। প্রত্যেকবার যাই আর ভাবি যে একবার এই জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, মানে আমাদের ইতিহাসের এত বড় একটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনোদিন আর এক্সপ্লোর করা হয় না, কারণ বেশিরভাগই নর্থ বেঙ্গল যাওয়ার পথেই পড়ে। তো যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে, কোনোদিন এটা হয় না যেখানে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে একটু এক্সপ্লোর করি। সামডে আরো একবার দাঁড়ালাম, শ্রীরূপের ব্যাগটা দেখলাম খুলে গেছে, বঞ্জির অব্দি বাঁধা ছিল, ভাগ্যিস দেখলাম। ঘুম পাচ্ছে? ঘুম কি পাচ্ছে? অল গুড। আমার নামটা মনে আছে তো? হ্যাঁ, কি বলতো? এই রে ঋষভ। সত্যি নাম ভোলার যে অভ্যাসটা এখন সবাই চাচ্ছে, বাট ঠিক আছে, ডিজার্ভ ইট। মাইলেজ দেখাচ্ছে 29 করে দিচ্ছে। আমি দেখলাম XP 95টা ভরার পরে মাইলেজটা ইমপ্রুভ হলো। এবার হাড়ে হাড়ে লেট করার খসারত দিতে হচ্ছে, এত জ্যাম আজকে, প্রচুর ট্রাক। তার মধ্যে ট্রাকগুলো মানে ভাই ভাইয়ের মতো একদম পাশাপাশি করে চলছে, মাঝে মাঝে বাদিক ডান্দিক হুসহাস করে ঘুরে যাচ্ছে। আর টোটো তো ছেড়েই দিলাম, 2টো টোটো যে ইউটার্ন নিল, কিছুক্ষণের জন্য হৃৎপিণ্ড খুলে হাতে চলে এসেছিল। ডালখোলা এখন 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। ফাইনালি এবার মনে হচ্ছে একটু রাস্তাটা কভার করতে পারবো। এবার একদম সোজা গিয়ে উঠবো ফারাক্কায়। তার আগে কোনো থামাথামি সিন নেই, এমনিতেও থামছিলাম না, কিন্তু ট্রাফিক যে ছিল থামতে বাধ্য হচ্ছিলাম। বহরমপুর ফারাক্কা টোলটা আবার ক্রস করছি, টু হুইলার লেনটা খুঁজে পাচ্ছিলাম না। যখনই ভাবছি হ্যাঁ এবার কষ্টের অবসান হলো, তারপরেই আরো বিশাল জ্যাম শুরু হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে আজকে, ফারাক্কাটা পৌঁছাতে পারলে হয়। মন বলছে ফারাক্কা ব্যারেজেও আজকে ভালোই জ্যাম হবে। আজকে দরকার হলে মাঝরাতে পৌঁছাবো, তাও আর টাইম কভার করার কথা বলবোই না, যতবার বলছি কিছু না কিছু হচ্ছে। ফারাক্কার মোটামুটি 30 কিলোমিটার আগে, মানে 40 কিলোমিটার থেকে 30 কিলোমিটার আগে অব্দি প্রায় 10 থেকে 15 কিলোমিটার এই অবস্থা। হয় এদিকে কাজ চলছে, নাহলে এদিকে কাজ চলছে, বারবার লেন চেঞ্জ করতে হচ্ছে। মনে হচ্ছিল আমরা বোধহয় পিং পং বল, আর এদিকে আমাদের নিয়ে টেবিল টেনিস খেলছে। এই করতে করতে একটা গাড়ির পিছনে ফলো করতে করতে এলাম, তার মধ্যে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছে, কোন মন্ত্রীর গাড়ি যাচ্ছে 4-5টা পর পর, ওই জ্যামের মধ্যে দিয়ে দাঁড় করিয়ে আবার সেখান থেকে কাটিয়ে কাটিয়ে বের করছে। কাজ করো বা না করো, এদেরই এখন দিন। সাধারণ মানুষ এবার ভুগে মরে, সারা বছর নাকি এই রাস্তার কাজই শেষ হয় না। এই 2 দিন আগে শুনলাম নাকি রাস্তার অবস্থা দারুণ, এই যেখানে দারুণ, এদিকে আবার কাজ চলছে, ওখানে খুঁড়ে ফুড়ে রেখে একাকার করে দিয়েছে। সব ঠিক, অল গুড। মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তো একটু দাঁড়িয়ে যা। আশপাশে দোকান থাকলে একটু জল কিনে নিতাম, জলটা নেওয়া হচ্ছে না। ড্যাম কত দূর? এই তো ফারাক্কা ব্যারেজ, মানে আর এখান থেকে 200 মিটার গেলেই। আমরা তো জাস্ট এখানে দাঁড়িয়ে আছি, তোদের জন্য ওয়েট করছিলাম। আমি জানি না যে তোরা কত দূরে। ওডোমিটার বলছে ফারাক্কা ব্যারেজ হচ্ছে আমার বাড়ি থেকে এক্স্যাক্টলি 339 কিলোমিটার, একদম পারফেক্ট টাইম। ডান দিকে নদী, বাঁ দিকে ট্রেনটা আমাদের সাথেই এগোচ্ছে, মালগাড়ি, তাই জন্য স্পিডটা বেশ কম। এতদিন ট্রেনে আসতে এবার বাইকে করে আসা হয়ে গেল। একটা কথা মানতে হবে, এটা রিনার 2nd ট্রিপ। আমাদের সাথে ফার্স্ট ট্রিপ করেছিল পুরুলিয়াতে, 2nd হচ্ছে এই আমরা এখন মেঘালয়তে যাচ্ছি।
তো দুটোতেই কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট নেই, যতটা পেরেছে হেল্প করেছে। আর যেভাবে কোপ আপ করেছে লং ডিস্টেন্সে বসা এভরিথিং মানতে হবে, হ্যাটস অফ। সবাই এতটা ম্যানেজ করে চলতে পারে না। প্রত্যেকটা জিনিসে প্রপার হেল্প পেয়েছি, সেটা চেন লিভ করা হোক বা কিছু হোক। মানে আগে ট্রিপের কথা বলছি, এই ট্রিপে তো এখন সেই সুযোগ আসেনি, বাট যখন জেনে গেছে এটা হেল্প পাই, অবভিয়াসলি হেল্প নেবো। মানুষ ঘোড়া দেখলেই খোড়া হয়। আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে ড্রোন ফুটেজ নেওয়া যাবে কিনা, একজন পুলিশ দাঁড়িয়েছিলেন চেকপোস্টে, তো উনি অ্যালাউ করলেন না। আর আমি নিজে থেকেও না জিজ্ঞেস করে রিস্কটা নিলাম না, কারণ আলটিমেটলি যাচ্ছি তো মেঘালয়, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এইখানটা একটা ড্রোন ফুটেজ পাকামি মেরে রিস্ক নিয়ে নিতে গিয়ে পুরো ড্রোনটাই তারপর যদি হারিয়ে যায়, ব্যাস কেস হয়ে যাবে না, সব মিস হয়ে যাবে। তার মধ্যে সদ্য কিডনি বেচে কেনা ড্রোন, রিস্ক নেওয়ার সিনই উঠছে না। সামনে এখন ফারাক্কা রায়গঞ্জের টোল প্লাজা। আমি যেটা বলবো যে এটা পেরোনোর পরে ভালো রাস্তা, সেই কনফিডেন্সটাই পাচ্ছি না। এতবার হলো যে প্রত্যেকবার বলছি এইবার ভালো রাস্তা, এবার টেনে বেরিয়ে যাবো, আর যতবার বলেছি সেটা প্রত্যেকবার গিয়ে বাধা পেয়েছি। মানে বাধা তো বাধা, একদম পুরো স্ট্যাগনেন্ট জ্যাম। তো বাবা আগে এগোই, তারপর দেখা যাবে। মালদা বাইপাস এখান থেকে আর 21 কিলোমিটার। আরেকবার আমাদের দাঁড়াতে হয়েছিল, কারণ ঋষভের যে 2nd ডিগ্রি বার্নটা হয়েছে পায়ে, জুতোয় ঘষা লেগে খুব কষ্ট হচ্ছে, তাই একটা বড় মোজা কেনার চেষ্টা হচ্ছিল, কিন্তু পাওয়া গেল না। দাঁড়ানোর আরেকটা কারণ হলো একটা দারুণ সানসেট, ওটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি আর রিনা দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এই মোমেন্টে আমরা এখন খাওয়ারটা স্কিপ করলাম। ভেবেছিলাম প্রথমে লাঞ্চ করব, কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না, যতটা সম্ভব টেনে নি দিনের আলোটা থাকতে থাকতে। 3:30 বাজে, তো আই গেস আর 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, তারপরে তো সে অন্ধকার হয়ে যাবে। তারপর কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে যাবো। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে সেকশন অফ NH12, আরেকটা টোল প্লাজা। হ্যাঁ, ফাইনালি বলতে পারি যে এইবার লাস্ট 1 ঘন্টা ফাটিয়ে টানা হয়েছে। সন্ধে প্রায় হবে হবে করছে, তো তার আগে যতটা পারছি আমরা এগিয়ে যাচ্ছি। যদি এবার তো লাইটের ব্যবস্থা করে এনেছি, তো ওটা নিয়ে চিন্তা নেই। বাট হ্যাঁ, ডে লাইটে কভার করাটা বেটার, কারণ ডে লাইটে অনেক খুঁটিনাটি আপনারা অনেক বেটার দেখতে পাবেন উইথাউট এনি এক্সট্রা এফোর্ট। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা ভাবছিলাম কিছু তো খেতে হবে, কারণ লাঞ্চটাকে স্কিপ করেছিলাম পুরো ডিস্টেন্সটা কভার করার জন্য। ফাইনালি খুঁজে পেয়েছি একটা হোটেল, নাম হচ্ছে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যেরকম অন্ধকার দেখছেন অ্যাকচুয়ালি কিন্তু এরকম নয়। আমরা যখন ঢুকেছি একদম চারিদিকে লাইট ফাইট দিয়ে সাজানো, হেভি সুন্দর লাগছিল। সবাই বললাম হেভি তো জায়গাটা, জাস্ট তখনই কারেন্ট চলে গেল। একটু আগে আমার হাত থেকে লাইটটা প্রায় পড়ে যাচ্ছিল, কে যেন একটা ধাক্কা মারলো, ঋষভ না? হ্যাঁ, ঋষভের হাতেই যে অন্ধকারে বসে রয়েছে, ঋষভের হাতে ধাক্কা লেগে লাইটটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এলো। আমি বলছি না, লাইটটা এখন দেবো না, যদি বাই চান্স কারেন্ট চলে যায়, বলতে না বলতে আবার কারেন্ট চলে গেল। রুটি, তার সাথে স্যালাড, এটা হচ্ছে মাটন, 6 পিস মাটন নিয়েছে 160 টাকা, তার সাথে 6 পিস করে চিকেন, ভালোই পিসের সাইজ গুলো, 80 টাকা করে প্লেট। রুটি এখন কত করে জানি না, বাট ওই ভালো প্রাইসের মধ্যেই হবে, মানে বেশ অ্যাফোর্ডেবল। খাবারে কনসেন্ট্রেট করি এখন, আবার যাওয়ার সময় কথা বলছি, কারণ এখনো 200 কিলোমিটার মতো বাকি আছে। আর সময় হয়েছে, দেখি সময় হচ্ছে এখন 6:10। এখন আবার কারেন্ট এলো, জানি না চলে যাবে কিনা। ভিডিওটা যখন রেকর্ড করছিলাম, এই যে এইটার আলোতে করছিলাম, এই যে আমাদের খাবার এখন একদম HD কোয়ালিটিতে দেখা যাবে। এটা ছিল মাটন, উবে গেছে, এখানে চিকেন হাফ উবে গেছে, আর একটা প্লেট আসছে। তো বেশ ভালো খেতে, ভালো খেতে না, ভালো করেছে। আরেকজন তো নেচেই যাচ্ছে, খাচ্ছে কম নাচছে বেশি। এটা রাইডিং জ্যাকেট কিনেছিলাম সোলেসের, তার সঙ্গে এটা এসছে উইন্টার লাইট। আমার প্রশ্ন একটাই প্রশ্ন ওকে সোলেসের কাছে, ওকে, এই যে বাসায় যে আপনি যে পকেটটা দিয়েছেন খুব ভালো করেছেন, এটার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। এটা কোথায় কোথায় এদিকে এদিকে কোথায় ঢোকাবো? ওটা অ্যাকচুয়ালি হচ্ছে, দেখ অনেক সময় কি বাইক চালাতে চালাতে তুই পকেটে হাত দিস, দু হাত ছেড়ে তো চালাতে পারবি না, এক হাতে বাইক ধরবি, এক হাত পকেটে। তো আমি তো চাইলে আমি এখানেও ঢুকে যাবো, এরকম চালাতে পারতাম না, অ্যাক্সিলারেশন দিবি কি করে? আমি দেবো না, আমার ইচ্ছা। এখন অনেক বাইকে
ওটা অটোমেটিক থাকে। ঠিক আছে, তখন বেরিয়েছিল যখন এটা ছিল না, আমি যখন কিনেছি তখন আছে, এই জন্য দুটো পকেট দিয়েছে, একটা দুটো। খাবার ডান। টোটাল আমাদের বিল হলো 638 টাকা, যেটার মধ্যে ছিল 4 প্লেট চিকেন, 1 প্লেট মাটন আর রুটি ছিল। স্যালাড আলাদা করে পে করতে হয়নি, ও আর দুটো জলের বোতল ছিল। তো চিপ অ্যান্ড বেস্ট খাবার হলো, একদম পেট ভরে খেয়েছি, যেটা উচিত ছিল না। বাট হ্যাঁ, এখন ঘুমের লক্ষণ আসছে না, এমনিতে অনেক রাত হবে পৌঁছাতে। হেলমেটের কাছে পুরো পোকায় ভর্তি হয়ে গেছে, ওটা একটু ধুয়ে নি, না হলে রাত্রিবেলা দেখতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, পেট্রোল ভরাবো, চল। বাজে এখন 6:45, আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। মোটামুটি 200 কিলোমিটার তো ধরেই চলছি, এখন টোটাল চলে এসেছি 464 কিলোমিটার। এবার দেখাই আমার লাইট কাকা মাল। এটা হচ্ছে হলুদ, এইটা হচ্ছে সাদা, একদম দিন করে দিয়েছে। এটা হচ্ছে হলুদ সাদা, আর এটা হচ্ছে জাস্ট একটা রেড কালার। ফাইনালি ধরে ফেলেছি ডালখোলা বাইপাস, আর এইখানটায় ফাটিয়ে টাইম কভার করেছি। 100-110 মতো স্পিড রেখেছি। অফ দ্য ডে 1225 টাকা 38 পয়সা, 11.57 লিটার্স। আর এর মধ্যে আমি চাবিটা বেঁকিয়ে ফেলেছি, এই হ্যান্ডেলটা ঘোরাতে গিয়ে এখানে চাপ পড়ে চাবিটা ঢুকছিলই না, পুরো বেন্ড হয়ে গেছিল। এটা এবার একদম পুরো সোজা হয়ে গেছে। গাড়িটাকে সোজা করে এই সাইড স্ট্যান্ডটার নিচে দিয়ে একটু হালকা প্রেস করলাম, একদম পারফেক্ট। মানে কি কি ঘটাতে পারে একটা মানুষ, অঘটন আমার থেকে শিখুক। একটু আগে দেখাচ্ছিল কিষানগঞ্জ 12 কিলোমিটার। এবার প্ল্যান অনুযায়ী আজকে আমরা শিলিগুড়িতে ঢুকবোই না, আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব জলপাইগুড়ি, যেখান থেকে আমরা ওয়েস্ট সাইড থেকে মেঘালয়ে ঢুকবো। যাওয়ার পথে আমি ম্যাপটা সেট করেছি ফালাকাটাতে, তো ওই অবধি আজকে যাই, বা তার আগেও দাঁড়িয়ে যেতে পারি, দেখি কতটা কভার করা পসিবল। যখন পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছিলাম দেখাচ্ছিল 215 কিলোমিটার সামথিং। রাস্তার অবস্থা বিচ্ছিরি, ঝুড়ো বালি, স্টোন চিপ, আর পুরো মনে হচ্ছে কুয়াশা চলছে। বাট সামনে ট্রাকটা যাচ্ছে, ওটা থেকে এত ধুলো ছাড়ছে। একটু আগে একটা ট্রাক সাডেন ব্রেক মেরেছিল, এবিএসটা থাকার যে কি মর্ম বোঝা গেল। তবে হ্যাঁ, যখন এরকম ধুলো থাকে এবিএস কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি থামাতে পারে না, অনেকটা দূরে গিয়ে দাঁড়ায় গাড়ি। বাট পড়ার চান্সটা থাকে না, অ্যাটলিস্ট। যে অবস্থা হয়েছিল, হঠাৎ করে ব্রেক করাতে পড়েই যেতাম। এটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি রোড। শিলিগুড়ি 97 কিলোমিটার, গুয়াহাটি 550, শিলচর 847। ফুললি কভার্ড হেলমেট বলে বেঁচে যাচ্ছি, নাহলে যেভাবে ধুলো উঠছে এক একটা গাড়িতে, তার মধ্যে হাইবিম লাইট না থাকলে পুরো অন্ধকার দেখতাম। মানে যা যা করিয়েছি প্রত্যেকটা জিনিস একদম প্রপারলি কাজে লাগছে। এই যে নতুন লাইট লাগিয়েছি প্রপারলি কাজে লাগছে, এই অন্ধকার গাড্ডা তার মধ্যে ধুলোর মধ্যে। তার সাথে বাইকটা যে আপগ্রেড করেছি আমি, নো ডাউট সাইফার ইজ ইমোশন, বাট সেই সময় আমারটা কিন্তু এবিএস ছিল না। সেই অবস্থায় যদি আজকে এই রাইডটা করতে যেতাম, নিঘাতে ট্রাক্টর পিছনে পড়তাম ওই সাডেন ব্রেকটার পরে। রাস্তা দেখছি মাঝে মাঝে ভালো হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে খুবই খারাপ। ধুলোবালির কুয়াশা পেরিয়ে এবার সত্যিকারের কুয়াশা শুরু হয়ে গেছে। মাথার উপর দিয়ে পুরো একটা কুয়াশার চাদর বয়ে যাচ্ছে। জানি না এখন অ্যাকশন ক্যামেরা কতটা আসছে। অ্যাকশন ক্যামেরার রাতের কোয়ালিটি কোনোদিনই ভালো হয় না সেরকম। চারদিক নির্জন হয়ে গেছে। তো আমরা পৌঁছানোর চেষ্টা করছি জলপাইগুড়ি, যেটা এখন এখান থেকে আরো 60 কিলোমিটার বাকি। সময় হয়ে গেছে রাত 10:18। বুঝতেই পারছেন বিভৎস এক্সস্টেড, বাট হ্যাঁ, ঘুমের লেশ মাত্র নেই। মাঝখানে যখন একবার ঘুম পেয়েছিল, তো আমি ইউজুয়ালি কফির পাউচ রাখি, তো দুটো বা একটা কফির পাউচ জল দিয়ে একটু গার্গল করে মেরলে যে ক্যাফিন শটটা হঠাৎ করে হিট করে না, মারাত্মক একটা এনার্জি দেয়। জানি না কতটা ভালো কতটা খারাপ, বাট রাইডে যখন এক্সট্রিম কন্ডিশন হয় আমি এটা ইউজ করে থাকি। আজকে অনেকগুলো জিনিসই ভুল হয়েছে। প্রথমত, দিনে বেরোনোর সময় আমাদের টাইম ছিল 4টের সময়, তো সুরুকে যখন কল করেছিলাম তাড়াতাড়ি বেরোনোর জন্য, পরেও জানিয়েছে যদিও যে ঋষভের অনেকটা হেল্প দরকার ছিল, লাগেজ কমপ্লিটলি প্যাকড ছিল না বা লোডেড ছিল না গাড়িতে, সেগুলোতে হেল্প করতে হয়েছে। তো আলটিমেটলি ওরা স্টার্ট করেছে 5:30টায়।
তো এইটা একটা রিজন। দ্বিতীয়ত হচ্ছে রাস্তা অনেকবার দাঁড়িয়েছি, ওর পলিউশন করা ছিল না। তারপর হচ্ছে ঋষভের 2nd ডিগ্রি বার্ন আছে, আমি জানতাম না। ওর জন্য একটা মোজা খোঁজার জন্য অনেক জায়গায় দাঁড়িয়েছি, বাট এই অনেকগুলো জিনিসে ল্যাক করেছে, যে কারণে আমরা অনেকবার দাঁড়িয়েছি। আমার সাথে যেটা হলো, এই সন্ধ্যাবেলা খাওয়ার পরে মারাত্মক ঘুম পেয়েছিল, মারাত্মক মানে মারাত্মক। তা আমি রিস্ক নেইনি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছিলাম একটা ব্রিজের উপরে। কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি ক্যামেরাতে ছবি টবি তুললাম, তারপরে একটা ক্যাফিন শট মেরে ওখান থেকে বেরোলাম। সিরুপে দেখলাম এখানে ওর ব্রহ্মাস্ত্র হচ্ছে স্টিং। স্টিং এ প্রচুর সুগার থাকে আর প্রচুর ক্যাফিন থাকে। তো আমি বললাম এটা না খেতে, ও বললো যে না, একমাত্র রাইডের সময় যখন খুব এক্সট্রিম সিচুয়েশনে, মানে আমি যেমন কফির পাউচ খাই, সেরকম ও স্টিং খায়। রাস্তার অবস্থা বাইরে খুব খারাপ। ক্রিটিসাইজ করার চেষ্টা করছি না, জাস্ট এটুকুই বোঝানোর চেষ্টা করছি যে গ্রুপ রাইড হলে অনেক উঁচ নিচ থাকবে। ভালো বন্ধু হলে সেটাকে মানিয়ে নিতে হবে, আস্তে আস্তে একে অপরকে বলে সেটাকে হেল্প করতে হবে। ফাইনালি একদিন একটা আলটিমেট ফর্মেশন হবে, তারপর ঠিক সব সিঙ্ক হয়ে যাবে। তো বাদিক দিয়ে চলে যাচ্ছে বাগডোগরার রাস্তা। আমি ইউজুয়ালি এই রাস্তাতে যাই শিলিগুড়ির দিকে। সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি 53 কিলোমিটার এখানে দেখাচ্ছে। একটু ওয়েট করি, ওর অনেকটা পিছনে আছে। যতক্ষণে শ্রীরূপ পৌঁছালো দেখলাম ওর টায়ার পাঞ্চার হয়ে গেছে, সামনেরটা তাও আবার। সেটাকে রিপেয়ার করে আমরা কোনো মতে পৌঁছেছি ফুলবাড়ি। রাত 11:30, ফাইনালি আমরা একটা রুম পেয়ে চেক ইন করলাম। হোটেলটার নাম হচ্ছে গুলাব লজ। আমরা এখন রয়েছি ফুলবাড়িতে। কনফিউশন হচ্ছিল যে আদৌ থাকার জায়গা পাবো কিনা। থ্যাঙ্কস টু দুজন ট্রাফিক পুলিশ, ওনারা সিগন্যালে দাঁড়িয়ে লরির যে পুরো লাইনটা ছিল সেটাকে ওনারা কন্ট্রোল করছিলেন। তো ওনাদের জিজ্ঞেস করলাম যে এখানে কোনো লজ পাওয়া যাবে নাকি, ওনারাই সাজেস্ট করলেন, আর খুব সস্তায় আমরা রুম পেয়ে গেছি। আমার বাইক অলরেডি পার্ক করা হয়ে গেছে, শ্রীরূপ আর ঋষভ নিজেদের বাইক পার্ক করছে। এই রুমটাতে আমরা 3 জনই থাকছি, আর রিনা আরেকটা আলাদা সিঙ্গেল রুম পেয়ে গেছে। রইল বাকি খাওয়ার দাওয়ার। এখানে জিজ্ঞেস করলাম, ওনাদের তো অলরেডি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটা রেস্টুরেন্ট থেকে ওনারা অর্ডার করে দিচ্ছেন। তো মিলিয়ে মিশিয়ে যেটুকু পেয়েছি, বাসমতি রাইস ছিল, 1 প্লেট চিকেন পেয়েছি, কিছুটা ডিম কষা পেয়েছি, তরকা বললাম। তারপর আবার ফাইনালি ওনারা বললো যে এখন হবে না। আর রইল বাকি অভিজ্ঞতার। আজকে সত্যি অনেকগুলো জিনিস আমরা মেস আপ করেছি, নো ডাউট। মিলিয়ে মিশিয়ে সবারই একটু একটু ত্রুটি ছিল। আশা করছি কালকের থেকে সেটাকে মেক আপ করে একদম প্রপারলি জার্নিটাকে কন্টিনিউ করব। মেঘালয়ের এরকম ভাবে প্ল্যান আশা করছি এইভাবে কেউ এক্সিকিউট করেনি এর আগে। দারুণ দারুণ কিছু অফবিট লোকেশন আমরা এক্সপ্লোর করব। বাকি আর সেরকম কিছু বলার নেই, কালকে এখান থেকে স্টোরিটা কন্টিনিউ করব। স্টে টিউনড, খুব আশাবাদী এই ট্রিপটা নিয়ে। এভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য। দরজায় নক করছে, দেখি কে। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, খাবারের টোটালটা ওকে। 4টা প্লেট চাল তুমি দিন। তোমার নামটা একটু বলো তো দাদা, তখন আমি এমটি মারুফ। এমডি মারুফ। আচ্ছা, এই দাদার আমি নাম্বার অ্যাড করে দেবো, দাদার ব্যবহার খুব ভালো। আমরা এত রাত্রে এসে যে রুম পাবো আমি সেটাও এক্সপেক্ট করিনি। বাট বাকি আপনাদের সকালে একবার হোটেলের বাইরেটা দেখাবো, কোথায় রয়েছি আর কিভাবে পেলাম তো বলেই দিয়েছি। একটু মাথা খারাপ হয়ে গেছে এখন সারাদিন জার্নি করে এসে। একটু ফ্রেশ হইনি এখন, সারা মুখের অবস্থা খুব খারাপ। কালকে আবার কথা হচ্ছে, বাই বাই।